আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাতাসে ভাইরাল টিভি থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যে খবরটি অলরেডি বাতাসে ভাইরালের মধ্য দিয়ে সারা বাংলাদেশে পৌঁছে গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে একজন ব্যক্তিকে ভিন্ন আঙ্গিকে চিনবে। সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তায় পড়ে গিয়েছে যে এই ব্যক্তি আসলে এই কাজের জন্য উপযুক্ত কিনা। সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে মুফতি আমির হামজা, যাকে বাংলাদেশ জামাতে ইসলামী এমপি পদপ্রার্থী হিসেবে কুষ্টিয়ার 3 আসনে মনোনীত করেছেন। তো এই মনোনীত করার সাথে ওই অঞ্চলের জনগণের সম্পৃক্ততা এবং জনবান্ধব সিদ্ধান্ত হয়েছে বলে আপনি মনে করেন কি? আমি মনে করি কি, যেহেতু আমি হয়তো বা ওই অঞ্চলের নয়, বাট এমন একজন ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামী এমপি পদপ্রার্থী হিসেবে সিলেকশন করেছেন, যাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, যাকে একজন আলেম হিসেবে ওয়াইজান হিসেবে চিনে। তো সেই ব্যক্তি জনকল্যাণের জন্য জনবান্ধব যেই কাজ এবং কর্ম, এমপি যে দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য আসলে তিনি কতটুকু যোগ্য, এবং এই সিদ্ধান্তটি বাংলাদেশ জামাত ইসলামের আসলে কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, আমরা একেবারে সাধারণ জায়গা থেকে মনে করি। এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মানুষ যে আকাঙ্ক্ষা এবং যে আশা হৃদয় মনে লালন করে, সেই আশা আকাঙ্ক্ষা এবং সেই হৃদয়ের যে চাহিদা, সেই জায়গা থেকে আমি আমার সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যৌক্তিক এবং জনবান্ধব একটি সিদ্ধান্ত এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। তো আমির হামজা সাহেবের এই দায়িত্ব এবং এই কর্ম পাওয়ার যোগ্য কিনা, সেটা একটা বিশ্লেষণধর্মী আলোচনা হতে পারে, সেই জায়গাতে আমি যাচ্ছি না। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামে যারা তাকে মনোনীত করেছেন তাদের অবশ্যই সেখানে চিন্তা গবেষণা সবগুলোকেই কাজে লাগিয়ে তাকে সিলেকশন করেছেন। এবং আমরা দেখেছি যে বিগত দিনে ওই অঞ্চল থেকে, ওই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর যিনি নির্বাচন করেছিলেন, যিনি দীর্ঘদিন ওই দায়িত্বে কাজ করার যে এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা নিয়ে বসেছিলেন, সেই ব্যক্তিটিও সেই প্রোগ্রামে ছিল। তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের জমিনে, যে একটা চমৎকার একটি প্রোগ্রামে দায়িত্বের যে বদল, প্রার্থীর সিলেকশনের যে চেঞ্জ, সেটা কীভাবে সম্ভব, যেখানে কোনো ধরনের হই হুল্লোড় নেই, যেখানে কোনো ধরনের ঠেলা রাখা নেই, যেখানে কোনো ধরনের পরিবারতন্ত্রের কোনো বিন্দুমাত্র সেই ছাপ সেখানে দেখা যায় না। বরঞ্চ হাস্যোজ্জ্বল মনে যিনি দায়িত্বে আগে ছিলেন, যিনি দায়িত্বে দেখার মতো যোগ্যতা এবং ক্যাপাসিটি ছিল, তিনাকে না দিয়ে মুফতি আমির হামজা ভাইকে সেখানে এমপি পদপ্রার্থী হিসেবে সিলেকশন করেছে। এটি অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং এরকম একটা ফিলিংস দেখা যাচ্ছে যে উনি হয়তো বা ওই দায়িত্ব থেকে সরে যাওয়ার কারণে অথবা তাকে সেখানে সিলেকশন না করার কারণে উনি যথেষ্ট রিল্যাক্স মোডে এখন থাকবেন, এবং ওনার কাছ থেকে বড় ধরনের একটু বোঝা সরিয়ে দিয়েছেন বলে উনি হালকা মনে করছেন নিজেকে। এটাই উপলব্ধি হয়েছে। অন্যান্য দলগুলোর ক্ষেত্রে হয়তো বা এই জায়গাটা যদি এরকম সিচুয়েশনে হইতো, তাহলে এখানে হয়তো বা কোন কারাবি অথবা পরিবারতন্ত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সেখানে শুরু হয়ে যেত। তো এটাই বাংলাদেশের জামাত ইসলামের একটা বড় ধরনের ক্রেডিট। এবং বাংলাদেশ জামাত ইসলামে যেই কাজগুলা বিগত দিনে করেছিল, বাট 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশের যে কাজ এবং কর্ম করে যাচ্ছে, এই কাজ এবং কর্ম বাংলাদেশের অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে হয়রান করে দিচ্ছে, তাদেরকে প্যারাশানির মধ্যে ফেলে দিচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের মুখরুচ যেই অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামের কাজ এবং কর্মগুলোকে সহ্য করতে না পেরে তারা অস্ত্রাব্য কথাবার্তা অলরেডি বলে এবং বলা শুরু করে দিয়েছে। অলরেডি বিভিন্ন জায়গায় বলেছে, আপনারা মিডিয়া কল্যাণে শুনতে পাচ্ছেন। সরি, কোথাও কোথাও এমন এমন শব্দ ব্যবহার করছেন যে শব্দগুলো আসলে আমাদের মুখ দিয়ে বের হবে না। তো যাই হোক, তারা তাদের কাজ চালিয়ে যাবে, তাদেরকে ওয়েলকাম, তারা এই কাজগুলো আরও বেশি করুক, কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের নাগরিক এখন সচেতন। তারা তাদেরকে সেই অশ্রাব্য মন্তব্যের বাসা মধ্য দিয়ে যে কষ্ট দুঃখ বাংলাদেশের মানুষের হৃদয় মনে দিচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ তাদেরকে সময় মতো বুঝিয়ে দেবে বলে আমরা মনে করি। তো আমি একেবারেই ক্ষুদ্র জায়গা থেকে আমির হামজা ভাইকে আমি মনে করি যে সিলেকশনটি করা হয়েছে অত্যন্ত সময় উপযোগী হয়েছে। আমি মনে করি যে আমার মনের একটি সিলেকশন হয়েছে। আমার মনের বলতে আমি ওনাকে খুব বেশি সাপোর্ট করবো তা না, কিছু অন্য মন্তব্য করবো যেগুলো আসবে। মনের মতো বলতে আমি কয়েকদিন ধরেই দীর্ঘ 2-4-5 মাস ধরে আমি গবেষণা করতেছিলাম, বা আমার মনের ভিতরে একটা এরকম একটা উদ্গ্রীব ছিল বা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই আগামীতে এইরকম কিছু সিদ্ধান্ত নেবে যারা বাংলাদেশের মানুষ যাদেরকে চিনে, বাংলাদেশের মানুষ যাদেরকে ভালোবাসে, বাংলাদেশের সকল মানুষ যাদেরকে চিনে, এরকম ভাইরাল কিছু ব্যক্তিদেরকে বাংলাদেশ জামাত ইসলামী এমপি পদপ্রার্থী হিসেবে কিছু কিছু জায়গায় সিলেকশন করবে। এটা আমার মনে অনেক দিন ধরে আওড়া ছিল। তো সেই মনের সাথে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি মিলে গিয়েছে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামকে
মোবারকবাদ জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমির হামজা ভাইয়ের প্রতি আমার এই শব্দ এই আওয়াজ তিনার কানে যাবেন বলে আমি মনে করছি না, কারণ আমার জায়গাটা খুব ছোটো। বাট আশা করছি যদি কোনো জায়গা থেকে সেই কথাগুলো বলা হয়, অলরেডি বলা হচ্ছে এই সেম কথাগুলাই, অবশ্যই তিনি সেগুলোকে আমলে নেবেন, নজর রাখবেন এবং সেগুলোকে মূল্যায়ন করবেন, আমরা আশাবাদী। কারণ তিনাকে এখন যে দায়িত্ব দেওয়া আছে এবং তিনি এখন যে দায়িত্বের মধ্যে পা রেখেছেন, এটি অত্যন্ত একটি কঠিন এবং কণ্ঠকাঠিন্য পথ। যদিও ওনারা সারা বাংলাদেশে চষে বেরিয়েছেন, বিভিন্ন ধরনের অভিজ্ঞতার এনকারেজ তাদের হয়েছে, বাট সেই অভিজ্ঞতা দুইটার মধ্য দিয়ে তাদের ম্যাচুরিটি এখনও এসেছে বলে বলাই যায়, বাট কিছুটা ঘাটতি হিসেবে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে তিনার বক্তব্যের মধ্য দিয়ে। কিছু কিছু অসতর্কতা বলতে পারি, অথবা উনি হয়তো বা গবেষণা করতে গিয়ে সেগুলোকে সেভাবে মনে করেছেন বিদায় তার পক্ষ থেকে সেই কথাগুলা শব্দচয়নগুলো এসেছিল। তো সেগুলা এখন আমরা আমাদের এই জায়গা থেকে মনে করি এখন যে দায়িত্ব তিনাকে দেওয়া হয়েছে, এই জায়গাতে এসে আমরা আশাবাদী যে ওনার শব্দ চয়নের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি কেয়ারফুলি ওনাকে আলোচনা এবং কথা বলতে হবে। যেহেতু এখন বিভিন্ন স্টেজে ওনাকে কথা বলতে হবে, কোরআন হাদিস ধরে আলোচনা ধরে একটা নোট অনুযায়ী আলোচনা করলে অনেক সময় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কিছু কিছু হয়ে যায়। বাট রাজনৈতিক অঙ্গনে যখন বক্তব্য দিতে যাবেন, রাজনৈতিক অঙ্গনে যখন বিশ্লেষণ করতে যাবেন, মানুষের মধ্যে যখন আপনি সমসাময়িক কথা বলতে যাবেন, তখন আপনার আরও বেশি সতর্ক হতে হবে। কারণ এই দুই টুটের মাঝখান থেকে যে শব্দ বের হয়ে যায়, এটা কিন্তু আর ঢুকানো যায় না, এটা বাইরেই হয়ে যায়। তো এই জায়গাটা অবশ্যই আমির হামজা ভাই সতর্ক থাকতে হবে। কারণ সামনের লুক দেখলে, ওয়াজের লুক দেখলে আবেগ অনুভূতি আসে, আর রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে যখন রাজনৈতিক কর্মীদেরকে দেখে, তখন অন্যরকম একটি আবেগ অনুভূতি তৈরি হয়। ওই জায়গাটাকে অবশ্যই কন্ট্রোলিংয়ের মধ্যে রেখে মানুষের ভাষা বুঝে এবং রাজনৈতিকের যে মাইর পেস কথার, সেগুলোকে সামনে রেখে আমরা আশা রাখবো যে উনি কথা বলবেন। প্রয়োজন পড়লে ট্রায়াল দিবেন, প্রয়োজন পড়লে প্রথম অবস্থায়, যেহেতু এখন শুরু হয়েছে ওনার জার্নি, এই অবস্থায় একটা লম্বা একটা সময় নেবেন, যে সময়টাতে উনি কম কথা বলবেন। আমরা এটা আশা রাখি, ওনার প্রতি দাবি রাখি। খুব বেশি কথা বললেই যে খুব বেশি ভালো ফয়দা নেওয়া যায়, বিষয়টি এরকম নয়। আমরা আশা রাখি উনি এই জায়গাটাকে খেয়াল করবেন। কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এখন নজর হচ্ছে রাজনৈতিক অঙ্গনে কে কী কাজ এবং কর্ম করছে, এখানে সবচেয়ে বেশি চুলচেরা বিশ্লেষণ করা হয়। এতে আমির হামজা ভাইয়ের প্রতি আমার ক্ষুদ্র জায়গা থেকে পরামর্শ থাকবে, উনি অবশ্যই শব্দচয়নের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবেন। এবং আমি মনে করি উনি যেহেতু একজন কোরআনের দায়ী, এবং কোরআন উনি অনেক রিসার্চ করেছেন বা এখনও করছেন, পড়াশোনা করেন, কোরআনের রাজনীতি, কোরআনে মানুষের কল্যাণের কথা, দেশ এবং রাষ্ট্রের কল্যাণের কথা, এমন কোনো কথা নেই যা নেই। ওকে, ফাইন, ঠিক আছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এসে আপনি কোরআনকে একেবারেই বিশ্লেষণধর্মী, একেবারেই তাত্ত্বিক যে কথাগুলো, সেগুলো আমার মনে হয় যেন প্রথম দিকে না আনাটাই উত্তম হবে বলে আমি মনে করি। কারণ রাজনৈতিক অঙ্গনে একটি ম্যাচুরিটি হওয়া দরকার। এই জায়গাটাতে আপনি যখন কাজ করবেন, তখন আপনার অনেক বিষয়ের ঘাত প্রতিঘাত আপনার পেতে হবে। তখন এই বিষয়গুলো রপ্ত করা হওয়ার পরে আপনি আস্তে আস্তে করে সেখানে আনতে পারবেন। আমি কথা কেন বলছি, যেহেতু উনি কোরআনের গবেষক, কোরআন নিয়ে অনেক গবেষণা করেন, ওনার ভিতরে যেটা আছে সেটা কিন্তু এসে যাবে। তো এই প্ল্যাটফর্মে এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু সময় দরকার। আমি এটাকে আনতে মানা করতেছি না, বাট আমি ফিল করতেছি আমার ভিতরে একটা এটা কাজ করতেছে, যে বিষয়টা নিয়ে আমি কথা বলি, আমি এটা ফিল করতেছি ক্ষুদ্র জায়গা থেকে। তো এটা আমার মনে হয় যেন উনি যদি খেয়াল রাখেন, তাহলে অনেক ভালো হবে। আপনারা এখানে মিসিং, আমাকে ভুল বুঝিয়েন না। নিঃসন্দেহে আমাদের প্রত্যেকটি কাজ এবং কর্ম কোরআন সুন্নাহর ভিত্তিতে হতে হবে, এবং তার আলোকেই আমরা সেগুলা করার চেষ্টা করব। অন্যজন সকলজন করুক, তাও চাইব। কিন্তু এই প্ল্যাটফর্মে যেহেতু উনি প্রথম এসেছেন, ওনাকে এই জন্য বলছি যে খুব বেশি কোরআন হাদিসের আলোচনা, একেবারেই এমন আলোচনা, এমন আয়াত আপনি নিয়ে আসলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খুবই ভালো জিনিসটাও, খুবই সত্য এবং সঠিক জিনিসটাও কোনো কোনো ক্ষেত্র এবং প্রেক্ষাপটে সামঞ্জস্যভাবে না বুঝে উঠতে পারলে সেটা উল্টা ফিডব্যাক হয়, ভালোর চাইতে মন্দ হয়ে যায়। সেই জন্য কথাগুলো বলছি। আশা করছি আপনারা আরও ভালো বুঝবেন, দর্শক যারা আছেন, এবং তিনি এই বিষয়ে আমি মনে করি ভালো বুঝবেন, অথবা তিনার পাশে যারা থাকবেন তারা সেই বিষয়ে অবশ্যই বিষয়গুলোকে যাতে খেয়াল করে তিনি চলতে পারেন, তার জন্য পরামর্শ দেবেন। তো বেশ কয়েকটা কথা বললাম, এর মধ্যে আরেকটু কথা বলি যে বাংলাদেশ জামাত ইসলামের যেই সিদ্ধান্ত এবং কর্মগুলো আগামীতে হবে, আল্লাহ আলম ভালো জানেন, বাট আমরা আশা করছি আরও বিভিন্ন জায়গায় এরকম যোগ্য ব্যক্তিদেরকে, আরও ফিগার, আরও ভাইরাল ব্যক্তিদেরকে তেনারা সেখানে সিলেকশন দিবেন বলে আমরা আশা করি। এট দ্য সেম টাইম অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে যারা এইরকম চমৎকার ব্যক্তিদ্বয় রয়েছেন, তাদেরকেও আমরা আশা করি আগামী দিনের সংসদের উপযুক্ত প্রার্থী হিসেবে তারা সিলেকশন হবেন, এবং সেখানে তারা যথেষ্ট ভালো করবেন। আগামী দিন হবে বাংলাদেশে কেন বললাম,
বাংলাদেশ তো বাংলাদেশেরই না। এখানে আমি যেটা মিন করি, আগামী দিন বাংলাদেশে বলতে যারা বাংলাদেশকে ওন করে তাদের যদি হয় তাহলে সেটা হবে বাংলাদেশের। বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু আমরা কিছুদিন পরপরই শুনি যে তারা পাকিস্তানপন্থী, তারা ভারতপন্থী, তারা ইন্ডিয়াপন্থী, তারা আমেরিকাপন্থী। ভারতকে দুইবার বলতে হয়, ইন্ডিয়াও বলতে হয়, ভারতও বলতে হয়, কারণ এটা একটা ঝাউরা কী বলবো, এদের সাথে চলাফেরা করছি তো সেজন্য জানি। তো এই কথাটা কেন বললাম, এই কারণেই বললাম যে যারা একেবারেই নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশে, তারা যদি বাংলাদেশকে ওন করে এবং বাংলাদেশকে তারা রাজনৈতিক অঙ্গনে তাদের যে কাজ এবং কর্ম সেটা উপহার দিতে পারে, জনকল্যাণের জন্য কাজ করতে পারে, এবং তারাই যদি বাংলাদেশের একটা সময় স্টেক হোল্ডার হয়, সেটা হবে বাংলাদেশের, সেটাই হবে কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য সে রাজনীতি হবে। তো এখন বাংলাদেশ জামাত ইসলামী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং নেবে, সেই সিদ্ধান্তগুলো বর্তমানে অলরেডি জানিয়েছে এই কিছুদিনের মধ্যে, এইগুলো অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে হয়রান সৃষ্টি করে দিচ্ছে, পেরেশানি সৃষ্টি করে দিচ্ছে। তো তাদেরকে আমরা বলবো, আপনারা সেই পেরেশানি পজিটিভ ওয়েতে নেন, আপনারাও জনবান্ধব কাজ করেন, কল্যাণে কাজ করেন, আপনাদের কাজ এবং কর্মগুলো মানুষের জন্য উপকারী হোক। আমরা চাই সকলে মিলেই বাংলাদেশকে সাজাইতে, আমরা চাই সকলেই মিলে বাংলাদেশকে একটি ঐক্যের প্ল্যাটফর্মের ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। কারণ এই বাংলাদেশে যে পরিমাণ কাজ এবং কর্ম করার সুযোগ রয়েছে সেটি কোনো একটি দল একা করতে পারবে না। একটা হিউজ জনসংখ্যার এই দেশ, একটা বিরাট বড় জনসংখ্যার দেশ, সেই জনসংখ্যার দেশে অল্প কিছু সংখ্যক লোক কাজ করে এই জনসংখ্যাকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে যে কাজ এবং কর্ম দিয়ে শান্তি এবং সমৃদ্ধি হিসেবে মানুষকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া, সেটি অল্প কিছু লোকের দ্বারা সম্ভব নয়। প্রত্যেকটি রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এতে আসেন আমরা সকলেই মিলে কল্যাণের জন্য কাজ করি। আর আমির হামজা ভাইয়ের প্রতি যে কিছু পরামর্শ, কিছু আবদার বলতে পারি, পরামর্শ নয় আবদার বলতে পারি, সেগুলো তিনি খেয়াল রাখবেন। এবং কুষ্টিয়া 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির হামজা ভাইকে সিলেকশন করাতে আমরা সাধারণ জনগণ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমির হামজা ভাইয়ের সুস্থতা কামনা করছি।